প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের আলোচনার বস্তু হল শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে। শিক্ষা শব্দটির অর্থ হল শাসন বা শাস্তি নির্দেশ করা। শিক্ষার আরেক অর্থ হল বিদ্যা, যা বিদ ধাতু থেকে এসেছে। বিদ বলতে বোঝায় জ্ঞানাহরণ। শিক্ষা শব্দের আরেকটি অর্থ হল লালন পালন করা বা প্রশিক্ষণ দেওয়া বা রীতিনীতিকে মেনে চলা। কালচার শব্দটি এসছে সংস্কৃত শব্দ বা ল্যাটিন শব্দ কালচারা থেকে, যার অর্থ হল নার্চার। শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। আর সংস্কৃতি হল একটি জাতির জীবনধারা, মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। আসলে আমরা মানুষরা সবাই সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বাস করি। শিক্ষা হল সমাজেরই একটি অংশ, আর সংস্কৃতি হল সমাজের যে জীবনধারা, গতিবিধি, তার একটি সামগ্রিক চিত্র। সংস্কৃতির আমরা একটি ডেফিনেশন এবার দেখে নেব। E.B. টেলর তিনি বলেছেন, কালচার ইজ দ্য কমপ্লেক্স হোল which includes knowledge, belief, arts, morals, customs, habits that are acquired by man as a member of the society. তাহলে টেলরের ডেফিনেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি যে সংজ্ঞা দিয়েছেন কালচারের, সেখানে তিনি বলছেন কালচার একটি জটিল বিষয়। সেখানে জাতির জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, বিভিন্ন রীতিনীতি, সে যে সমস্ত তার অভ্যাসের মধ্যে দিয়ে যায়, সেই সব কিছুকে কিন্তু সে অর্জন করছে। তাহলে এটা বুঝতে হবে, সংস্কৃতি নিয়ে কিন্তু কেউ জন্মায় না। মানব শিশুর সংস্কৃতি কিন্তু জন্মগত অধিকার নয়। সে যখন সমাজের মধ্যে, যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজের মধ্যে মানব শিশু যখন বেড়ে ওঠে, তখন তার লালন পালন যখন করা হয়, সে এই সংস্কৃতিকে ধীরে ধীরে আত্মস্থ করে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকেই বুঝতে পারছি, সংস্কৃতি কিন্তু আমাদের জন্মগত অধিকার নয়, সংস্কৃতি আমরা অর্জন করি। এই জন্য বিভিন্ন মানব শিশু যখন বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় থাকে, তখন কিন্তু তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এবার আমরা গান্ধীজির সংস্কৃতি সম্পর্কিত যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেটা একবার দেখে নেব। গান্ধীজির মতে, কালচার ইজ দ্য ফাউন্ডেশন অফ প্রাইমারি থিংস। ইট শুড শো ইটসেলফ in the smallest details of our conduct and personal behavior. গান্ধীজি দেখো সংস্কৃতির যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তিনি বলছেন এটা একটা ফান্ডামেন্টাল বা প্রাইমারি, খুব প্রাথমিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়। ছোট ছোট ডিটেলস যদি আমরা দেখি, একজন ব্যক্তির আচার আচরণ, ব্যবহার, সেটা কিন্তু কালচার বা সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং দুটো ডেফিনেশন বা দুটো সংজ্ঞা থেকে আমরা এটা বুঝতে পারছি, সংস্কৃতি ব্যক্তি সমাজের মধ্যে থেকে শিক্ষা লাভ করে। এটাই পরিষ্কার হয় যে শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা গভীর যোগাযোগ রয়েছে। এবার আমরা দেখব শিক্ষায় সংস্কৃতির ভূমিকা। শিক্ষায় সংস্কৃতির ভূমিকার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে সাংস্কৃতিক লেন্স দিয়ে যদি আমরা ব্যক্তির দৃষ্টিভঙ্গি বা সে পৃথিবীকে কিভাবে দেখে, ব্যাখ্যা করে, সেটা যদি আমরা দেখি, সেখানে অবশ্যই ব্যক্তির নিজস্ব সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
তার যে দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, সেগুলো দিয়েই কিন্তু ব্যক্তি সামাজিক বিভিন্ন ঘটনাবলীর বিশ্লেষণ করে। আর হচ্ছে সংস্কৃতি ও যেটা আমাদের শিখনকে সমৃদ্ধ করে। কিভাবে? কারণ আগেই বললাম, দুটো সংজ্ঞা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সংস্কৃতি আমরা সমাজ থেকে শিখি। তাহলে শিক্ষা আমাদের সেখান থেকেই শুরু হচ্ছে। শেখার মাধ্যমে আমরা জানতে পারছি মানব সভ্যতার কোন অংশে আমরা রয়েছি, সেই জায়গার সংস্কৃতি কি। তাহলে আমরা কি দেখব? সংস্কৃতি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। ইতিহাস, সাহিত্য, কলা এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জনে এবং অভিজ্ঞতা দানে সহায়তা করে। তাহলে যদি আমরা শিক্ষায় সংস্কৃতির ভূমিকা দেখি, সেখানে আমরা দেখতে পারব যে সংস্কৃতি এবং শিক্ষা একে অপরকে কিন্তু প্রভাবিত করে। কারণ আমার দেশে কি পড়ানো হবে, কি ধরনের পাঠ্যক্রম তৈরি হবে, সেগুলো তো সমাজ নির্ধারণ করে। বিভিন্ন দেশের ক্ষেত্রে এই পাঠ্যক্রম আলাদা আলাদা হয়, কারণ সংস্কৃতি এখানে নানান দেশে নানা রকম হয়। সেটা আমরা দেখতে পাই যে পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষণ পদ্ধতি, এই সব কিছুই কিন্তু সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত। আবার উল্টো দিকে শিক্ষার সঙ্গেও সংস্কৃতির গভীর যোগাযোগ আছে। কি শিখব, কিভাবে শিখব, এবং শিক্ষার মধ্যে দিয়ে এই যে পুরনো দিনের যে সাংস্কৃতিক বোধ বা ঐতিহ্য, সেগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে যে প্রবাহিত হয়, সেটা কিন্তু একান্তভাবেই শিক্ষার মাধ্যমে। তাহলে আমরা দেখছি শিক্ষা এবং সংস্কৃতি একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং শিক্ষা ও সংস্কৃতি একে অপরকে ঋদ্ধ করে। পাঠ্যক্রমের কথা আসলে প্রথমেই দেখতে হবে আমাদের মতো বৈচিত্র্যশালী দেশে নানান রকম বৈচিত্র্য রয়েছে, সাংস্কৃতিক বৈচিত্র্য প্রভূত। তোমরা দেখে থাকবে ভারতকে উপমহাদেশ বলা হয় তার এই সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য। কেননা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমাদের খাদ্যাভ্যাস, জামা কাপড় আমরা কি পরব, কিভাবে চলব, বা বিভিন্ন সামাজিক রীতিনীতি, সেগুলো কিন্তু বৈচিত্র্যপূর্ণ। তাছাড়া ধর্মের ভিত্তিতে ভারতবর্ষে তো নানাবিধ ধর্মের মানুষ বাস করেন এবং নানা ভাষাভাষীর মানুষ বাস করেন। সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পারব যে ভারতবর্ষে খুবই সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে এবং এর জন্যই এত বৈচিত্র্যপূর্ণ বলেই একে উপমহাদেশ, ভারতবর্ষের আরেক নাম উপমহাদেশ। তাহলে দেখি আমরা এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তকরণ একটি খুবই জরুরি বিষয়। শুধুমাত্র ভারতে নয়, পৃথিবীর সর্বত্র যে সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে তার সাথে পরিচয় ঘটাতে শিক্ষার্থীকে পাঠ্যক্রম এমন হওয়া উচিত যেখানে কিন্তু এই সাংস্কৃতিক বৈচিত্র্যটা ফুটিয়ে তোলা যায়। তাহলে যখনই আমরা এই পৃথিবীর নানান প্রান্তে নানান সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বলবো, তখন একটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীর মধ্যে তৈরি হবে। তাহলে কি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শিক্ষার্থী কিন্তু বুঝতে পারবে যে শুধু আমার সংস্কৃতি নয়, সমস্ত সংস্কৃতিকেই আমাকে জানতে হবে যতটা জানা সম্ভব, এবং তাদের সম্পর্কে ধারণা করে তাদেরকে শ্রদ্ধাশীল, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ধারণাটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে গড়ে উঠবে এবং যেটা তার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করবে। আচ্ছা, এরপরে পাঠ্যক্রম যখন গঠন করা হয় তখন কিন্তু নানান দিক পর্যালোচনা করা হয় যে কি সংস্কৃতি আমরা বিশ্বাস করি। যেমন যদি আমাদের সমাজ মুক্ত সমাজ হয় তাহলে আমাদের পাঠ্যক্রমও মুক্ত হবে। আবার যে ক্ষেত্রে বদ্ধ সমাজ থাকে সেক্ষেত্রে পাঠ্যক্রমও বদ্ধ হবে, তার কিছু সীমাবদ্ধতা থাকবে। আবার যদি যে দেশ ধর্মীয় রীতিনীতি দ্বারা পরিচালিত হয় বা থিওসেন্ট্রিক হয়, সেখানে আমরা কি দেখব? ধর্মের দ্বারা কিন্তু পাঠ্যক্রমকে প্রভাবিত করা হচ্ছে। আবার উল্টো দিকে ভারতবর্ষ যেরকম ধর্মনিরপেক্ষ দেশ, সেক্ষেত্রে কিন্তু পাঠ্যক্রমের সঙ্গে এই ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেওয়াটাও একটা জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমরা তো জানি বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। নানান জায়গা থেকে শিক্ষার্থীরা নানান জায়গা থেকে
নানান সাংস্কৃতিক পটভূমি থেকে শিক্ষকরা আসেন। সুতরাং বিদ্যালয়ে যে এই সংস্কৃতির যে বৈচিত্র্য, সেটাকে আমরা যদি অন্তর্ভুক্তি করতে পারি পাঠ্যক্রমে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আ অনেক ব্রড বা অনেক প্রসারিত চিন্তাভাবনা ঘটানো সম্ভব। তাছাড়া ভারতবর্ষ যেরকম মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষিক দেশ, সেখানে শিক্ষার মধ্যে নানান ভাষার অন্তর্ভুক্তিকরণ কিন্তু খুবই জরুরি। আমরা যেরকম দেখতে পাই যে হিন্দি একটা ভাষা হিসেবে স্বীকৃত, বাংলা, অহমিয়া, গুজরাটি, মারাঠি বা দক্ষিণ ভারতের তামিল, তেলেগু নানান ভাষা। সুতরাং আমরা যদি দেখি আমাদের যে এডুকেশন পলিসিগুলো বা শিক্ষার যে পলিসিগুলো তৈরি হয়েছে ইতিপূর্বে বা বর্তমানে এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সর্বত্র কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি বহুভাষিক শিক্ষার কথাও কিন্তু সেখানে বলা হয়েছে। কারণ তাতে করে শিক্ষার্থীদের মধ্যে নানান সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা জন্মায়। এছাড়া যেটা বললাম, ভাষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে কিন্তু সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো খুব সোজা হয়। কারণ ভাষার মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। আমি একটা উদাহরণস্বরূপ এখানে বলি, কোনো ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ থেকে সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ুতে যদি যায়, সে যদি তামিল ভাষা না জানে, তাহলে এমন একটা ভাষার প্রয়োজন, এবং তামিলরাও বাংলা ভাষা হয়তো জানবে না সবসময়। তাহলে একটা যোগাযোগের ভাষা দরকার, সেক্ষেত্রে ইংলিশ হতে পারে। তো এই যে তার নিজের মাতৃভাষা ছাড়াও বহুভাষিক একটা শিক্ষা, সেটা কিন্তু সত্যি সত্যি ভারতবর্ষের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে, মানে ভারতের মধ্যেই প্রয়োজন। আর এটা তো অবশ্য যখন আমরা বিদেশে যাব, তখন সেই দেশের ভাষা বা এমন একটা ভাষা যেটার মাধ্যমে আমরা ওই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি, সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখতে পাচ্ছ, শিক্ষার মধ্যে যখন আমরা পাঠ্যক্রম তৈরি করছি, সেখানে কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ যদি কোনো সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ বা সাংস্কৃতিক দিক থেকে যারা একটুখানি মাইনরিটি বা যারা সংখ্যালঘু, তাদেরকে যদি অন্তর্ভুক্তিকরণ না করা হয়, তাহলে কিন্তু অনেক সময় তাদের সংস্কৃতিটা হারিয়ে যেতে পারে। প্রাচীনকালের বহু সংস্কৃতি কিন্তু আজকে হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে তাদের যে সংস্কৃতি ছিল, সেটাকে পরবর্তীকালে আর প্রবাহিত করা যায়নি পরবর্তী প্রজন্মের কাছে। তো এই যে প্রজন্মের কাছে যদি না যায় সংস্কৃতি, তাহলে কিন্তু তার প্রবাহ রুদ্ধ হয়ে যাবে এবং সেই সংস্কৃতি কিন্তু মানব সভ্যতা থেকে হারিয়ে যাবে। তো এইটাকে আটকাতে শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বা ভূমিকা পালন করে। তাহলে এই যে আমরা দেখছি শ্রেণীকক্ষে সংস্কৃতির যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, তাহলে সেখানে যদি আমরা শ্রেণীকক্ষের মধ্যেই একটা মেলবন্ধন ঘটাতে পারি, সেটা কিন্তু আসলে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। সুতরাং সামাজিক যে মেলবন্ধন, বিভিন্ন সাংস্কৃতিক ধর্মাবলম্বী বা সংস্কৃতি আচার আচরণ যারা পালন করেন, তাদের মধ্যে আমাদের কিন্তু একটা যোগাযোগ স্থাপন সম্ভব। তাহলে প্রথমেই আমরা দেখি সামাজিক গঠনমূলক কার্যাবলী শিক্ষার্থীদের আঞ্চলিক বিচলের যে বিভিন্নতা, সেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু একটা বাস্তবের যোগাযোগ ঘটানো সম্ভব হয় শিক্ষাদানের প্রয়াসের মাধ্যমে। যদি আমরা শ্রেণীকক্ষে শিক্ষাদান করি এবং বিভিন্ন সংস্কৃতির যে মূল্যবোধ বা তাদের যে ভাষা, তাদের যে ঐতিহ্য, তাদের পোশাক আশাক, এগুলো সম্পর্কে যদি আমরা ধারণা দান করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। যেমন সোশ্যাল স্টাডিজ বা ধরো ভূগোল, ইতিহাস, এই দুটো বিষয় যদি আমরা ধরি, সেখানে কিন্তু যথেষ্ট রকমের আমরা এটা করতে পারি যে কোন দেশের বা ভারতেরই বিভিন্ন প্রান্তের মানুষরা, তাদের প্রধান খাদ্য কি, তারা কি ধরনের জলবায়ুতে থাকেন, তাদের পোশাক আশাক কি, তারা কি ভাষায় কথা বলেন, তাদের ব্যবহৃত বাসনপত্র বা তারা কোন ধর্মাবলম্বী,
এই যে জিনিসগুলো যদি আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরি, কারিকুলাম বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করি, তাহলে কিন্তু একটা সামাজিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে। আর এই যে সামাজিক আদান-প্রদান সেটাও কিন্তু সম্ভব হবে, কারণ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং তারা যদি তাদের নিজস্ব অভিজ্ঞতা, তাদের সংস্কৃতি সম্পর্কে আমাদের সামনে বক্তব্য রাখেন, আমাদের সামনে তুলে ধরেন, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন আমি বলতে পারি উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন বিশ্বভারতী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু ছিলেন ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদী। তো শান্তিনিকেতনে যখন দোল উৎসব বা বসন্ত উৎসব হয়, তখন খুব বিশেষ ধরনের কিন্তু গয়না তাদের পরতে দেখা যায়। তারা কিন্তু ফুলের তৈরি বা পাতা দিয়ে তৈরি গয়না, এই যে প্রকৃতির কোলে থাকার যে একটা প্রচেষ্টা, তাদের যে একটা ওই পার্টিকুলার শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা মোটো বা উদ্দেশ্য বা তাদের সংস্কৃতি, সেটা কিন্তু তাদের ওই বেশভূষা, গয়নাগাটি সেগুলোর মাধ্যমে ফুটে ওঠে। আমরা কিন্তু দেখেই বুঝতে পারবো যে এটা শান্তিনিকেতনের বা শান্তিনিকেতনের অনুষ্ঠিত কোনো উৎসব। তাহলে এই যে একটা সাংস্কৃতিক সচেতনতা, সেটা কিন্তু আমাদের পক্ষে আনা সম্ভব যখন আমরা বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করব। তাহলে এতে করে তাদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং অন্য সংস্কৃতির মানুষদেরকে যে শ্রদ্ধাশীলতা, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সেটাও তারা কিন্তু বিদ্যালয় থেকেই শিখতে পারবে। সাংস্কৃতিক সচেতনতা গঠনের জন্য আমরা কি করতে পারি? সমালোচনামূলক চিন্তন। কারণ যখন আমরা শিক্ষার্থীদের মধ্যে অনেক রকম অপশন বা অনেক রকম ধারার চিন্তা ঢুকিয়ে দিতে পারবো, তাদের সামনে তুলে ধরতে পারবো, মানে সাংস্কৃতিক যে বিভিন্নতা, তাহলে কি হবে? তাদের মধ্যে একটাই ধরা বাঁধা আমার সংস্কৃতি সবথেকে ভালো, অন্য সংস্কৃতির অস্তিত্বই নেই, মানে একটা পক্ষপাতিত্ব। সেটা থেকে তারা কিন্তু উন্নত মানসিকতার দিকে এগিয়ে যাবে। তারা এটার সম্মান করতে শিখবে যে আমার সংস্কৃতি শুধু নয়, বাকি সকল সংস্কৃতিকেই আমি সমানভাবে গুরুত্ব দেব। তাহলে একটা মুক্ত মনস্কতা এবং অন্যের প্রতি সহিষ্ণুতা, অন্যের সংস্কৃতির প্রতি সহিষ্ণুতা, সেটা কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে তুলে ধরতে পারি। আজকের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থা এখন যেমন উন্নত হয়েছে, সেটাকে কিন্তু আমরা আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের একটা মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারি। কিরকম? আমরা এখানে বসে কেউ হয়তো একটা রিসার্চ গাইড, তার বাইরে থাকেন ফরেন রিসার্চ গাইড, তার সাথেও কিন্তু সে খুব সুন্দর করে যোগাযোগ করতে পারবে এবং যখন সে যোগাযোগ করছে বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, তারা যখন বিভিন্ন জায়গার মানুষদেরকে নিয়ে ট্যুর কন্ডাক্ট করছেন, তারাও কিন্তু একটা এর মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য যখন শিক্ষার্থীরা অবগত হচ্ছে যে না আমার দেশই নয়, বাইরের দেশেও এরকম কিছু আছে বা অন্যরকম কিছু আছে, তখন কিন্তু তাদের এই যে জানা এবং বিভিন্নভাবে যোগাযোগ, দেখো যোগাযোগ তো একভাবে হয় না, আমরা নানানভাবে যোগাযোগ স্থাপন করি। ফর এক্সাম্পল, যখন আমরা যে প্রথম কেউ আমার বাড়িতে যখন আসে, আমাদের সংস্কৃতি কি বলে? আমরা হাত জোড় করে নমস্কার করি, তাকে অভিবাদন জানাই। কিন্তু বিদেশে কি হয়? করমর্দন হয় অনেক দেশে। তো এই যে বিভিন্নতা, তাহলে সবটাই গুরুত্বপূর্ণ এবং আমাকে জানতে হবে যতটা সম্ভব। তাহলে কি হচ্ছে? আমাদের যোগাযোগের দক্ষতা বাড়ছে এবং আমরা যেহেতু এখন আমাদের গ্লোবাল সিটিজেনশিপে বিশ্বাস করি বা বিশ্ব নাগরিকত্ববোধ, তাহলে আমি শুধুমাত্র ভারতের নাগরিক নই, আমি গোটা বিশ্বের নাগরিক। তো গোটা বিশ্বের নাগরিকতার জন্য আমাদের একটা সহযোগিতামূলক মনোভাব গঠন করতে হবে। আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই যে সহযোগিতামূলক মনোভাবটা আরো বেশি বিস্তৃত হয় এবং আরো বেশি বিকাশের একটা সুযোগ থাকে। কারণ নিজস্ব সংস্কৃতিতে থাকলে মানুষ কি হয়? শুধু সেইটুকুনি জানে। কিন্তু সে যদি আরো বড় বড় ভাবে, মানে আরো মুক্তমনা হিসেবে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আহরণ করে, তাহলে কিন্তু তার পক্ষে
আরও যোগাযোগ করাটা সহজ হয়। এরপর যখনই আমরা জানতে পারবো যে আরও সংস্কৃতি রয়েছে, তাকেও সম্মান করতে হয়, আমরা বিশ্ব মানব বা বিশ্ব নাগরিক, তখনই কিন্তু আমাদের একটা সহমর্মিতা বা অন্য সংস্কৃতির প্রতি সম্মানবোধ জেগে উঠবে। তাহলে এই যে সংস্কৃতির বৈচিত্র্য, সেটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে একটা অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা গড়ে তুলতে সাহায্য করে। এবং এই যে উদাহরণস্বরূপ বলা যায় মিশরের পিরামিড, যেটা আমরা পড়েছি বইতে। এবার কেউ যদি সেটাকে শ্রেণীকক্ষে ভার্চুয়াল ট্রিপে নিয়ে যাওয়া যায়, মানে ধরো ভার্চুয়াল ট্রিপ মানে বুঝতেই পারছো তোমরা, ইন্টারনেটের সাহায্যে সেই মিশরের ছবি দেখানো, সেই সম্পর্কে বলা, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তাহলে কিন্তু শিক্ষার্থীর মধ্যে আরও সচেতনতা বাড়বে এবং তার মধ্যে এই যে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং অন্যের প্রতি সম্মান জানানো, সংস্কৃতির প্রতি সম্মান জানানো, সেটা আরও বেশি করে গড়ে উঠবে। এরপর আমরা দেখব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা। কারণ আমরা জানি অনেক সংস্কৃতি কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে ললিত কলা একাডেমি একদম স্বাধীনতার পরপরই স্থাপিত হয়েছিল এবং জাতীয় নাট্য একাডেমি, তারপরে এএসআই মানে যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এরা সমস্ত এই যে আমাদের ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির যে সংরক্ষণ করেন, তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আজকের দিনে কিন্তু প্রযুক্তিগত ভূমিকাও এরা নিচ্ছেন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। উদাহরণস্বরূপ বলা যায় যে ললিত কলা একাডেমি মানে যে শিল্প সাহিত্য, শুধুমাত্র ভারতবর্ষের শিল্প বৈচিত্র্য ভারতের মধ্যে নয়, সাংস্কৃতিক বৈচিত্র্য সারা পৃথিবীর কাছে কিন্তু এরা পৌঁছে দিচ্ছেন। আবার নাটক, যেটা লোক সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ মানে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নাটক, এই নাট্য একাডেমি কিন্তু নানান রাজ্যেও আছে, নিজস্ব নিজস্ব নাট্য একাডেমি আছে। তাহলে তারা তাদের যে লোক সাহিত্য থেকে বিভিন্ন নাটক, সেগুলোকে তুলে ধরছেন এবং সেগুলোকে তার মাধ্যমে শিক্ষার্থী বা পরবর্তী প্রজন্মরা এই সমস্ত বিগত দিনের সংস্কৃতি সম্পর্কে অবগত হচ্ছে। আর বর্তমানে প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যেটা করছে, যেমন এএসআই, তারা বিভিন্ন 3 ডাইমেনশনাল বানাচ্ছে। কোনো স্ট্রাকচার হয়তো আজকে ভেঙে গেছে, সেটাকে তারা সংরক্ষণের জন্য একটা 3D মডেল করছে, সেটা ভার্চুয়ালি দেখাচ্ছে, বা ওই স্পটটাকে রেস্টোর করার জন্য কিন্তু তারা প্রযুক্তির ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ বলা যায় সারনাথ। সারনাথের যে স্তম্ভ ছিল অশোকের নির্মিত, বৌদ্ধ ধর্মের প্রতি উৎসর্গীকৃত, একটা বিশাল আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংস্কৃতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। সেটি কিন্তু বর্তমানে আর্কিওলজিস্টরা তারা কিন্তু রিকনস্ট্রাক্ট করেছেন বা পুনর্নির্মাণ করেছেন। সেই যে ছবিটা তারা পেয়েছিলেন সেটাকে নিয়ে ডিজিটালি সেটাকে রেস্টোর করে বর্তমানে কিন্তু ওই জায়গাটাতে এটা বানিয়েছেন। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হচ্ছে রাজস্থান বা গুজরাট বা অনেক দুর্গম জায়গায়, যেখানে অনেক আর্কিওলজিক্যাল নিদর্শন রয়েছে কিন্তু যেখানে যাওয়াটা খুব সুগম নয়, সেখানে রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু এই জায়গাগুলোকে লোকেট করে বা নির্দিষ্ট করে সেই জায়গাগুলোকে সংরক্ষণের কাজ চালানো হচ্ছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ডিজিটালি কিন্তু আমরা বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু সাংস্কৃতিক একটা বৈচিত্র্য বা পুরনো দিনের সংস্কৃতিকে বাঁচিয়ে তোলা এবং সেটাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা একটা খুব সুবিধাজনক জায়গায় রয়েছে। এছাড়া রয়েছে ডিজিটাল আর্কাইভ, যেখানে কিন্তু যে পুরনো দিনের মানুষদের কিরকম জীবনধারা ছিল বা কিরকম সংস্কৃতি ছিল, তারা কি করতেন, কিভাবে চলতেন, কি খেতেন, যেগুলো সাধারণত এখন আর ব্যবহৃত হয় না, মানে আমরা প্রায় ভুলে গেছি, কিন্তু সেগুলোকেও তারা সুন্দর করে তুলে রেখেছেন। আমরা চাইলেই সেই আর্কাইভগুলোকে দেখতে পারি এবং সেগুলো সম্পর্কে, সেই পুরনো সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এছাড়া কি রয়েছে, আমাদের যে মিউজিয়ামগুলো রয়েছে, সেই মিউজিয়াম, যেমন কলকাতা জাদুঘর রয়েছে, সেখানে বহু পুরনো
হাজার হাজার বছরের বিভিন্ন, যেমন মামি রয়েছে সেরকম বিভিন্ন রকমের বেশভূষা, তাদের ব্যবহৃত পুরোনো দিনের মানুষদের ব্যবহৃত বাসনপত্র, তাদের ব্যবহৃত আরো জিনিসপত্র সমস্ত কিছু ওখানে রাখা রয়েছে। সেটা কিন্তু আমরা চাইলেই দেখতে পারি এবং সেই সম্পর্কে আমাদের একটা ধারণা এবং অভিজ্ঞতা জন্মায়। তাহলে এছাড়াও ভার্চুয়াল বাস্তবতার বা ভার্চুয়াল রিয়ালিটি যেটা, তার মাধ্যমেও আমরা কিন্তু শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের মধ্যে নানা রকম ঐতিহাসিক ঘটনাবলী, ঐতিহ্য, এই সমস্ত জিনিসগুলোকে সরাসরি একটা অভিজ্ঞতা লাভ করাতে পারি। এছাড়া অনলাইন কমিউনিটি বা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে তার মাধ্যমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক আদান প্রদানও কিন্তু করা সম্ভব। শুধুমাত্র ভারত নয়, ভারতের বাইরেও কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে কি হবে, আমাদের বিশ্ব নাগরিকতার যে জায়গা সেটা কিন্তু আরো বেশি প্রশস্ত হবে। এবার আমরা দেখব শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বিশ্ব নাগরিকত্ব। কারণ আমরা প্রথমেই জানি সভ্যতা আর সংস্কৃতি এই দুটো কিন্তু একটু আলাদা, যদিও এরা একে অপরের সাথে জড়িত, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। সভ্যতা আমরা কিন্তু বাইরে থেকে দেখে কিছু বৈচিত্র্য দেখে বুঝতে পারি যে এইটা এই সভ্যতা ছিল, কিন্তু সংস্কৃতি শুধুমাত্র নিয়ম নীতি বা ব্যবহার নয়, এটা একটা ভেতরের অনুশাসন, যেটা আমাদেরকে ফিল করতে হয় বা অনুভব করতে হয়। সেই জন্য সাংস্কৃতিক বৈচিত্র্যকে বুঝতে গেলে আমাদের অনেক গভীরে যেতে হবে। তার প্রথম যে কাজ সেটা হচ্ছে সহমর্মিতা বোধ। কারণ সাংস্কৃতিক ঐতিহ্যকে বুঝতে গেলে তার প্রাক্ষবিক দিক, যেই মানুষরা এই সংস্কৃতিকে ব্যবহার করেন বা এই সংস্কৃতিতে রয়েছেন, তাদের চিন্তন বা তাদের ধারণাকে ধরতে গেলে প্রথমেই যেটা জাগ্রত করতে হবে সহমর্মিতাবোধ। সহমর্মিতাবোধ যখন জেগে উঠবে, তখন কিন্তু আমরা এগুলো অন্যের সংস্কৃতি বা নিজের সংস্কৃতি যেটাই হোক, সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখার বা সম্মান জানানোর চেষ্টা করব। তারপরে যেটা আসছে সমালোচনামূলক চিন্তন। মানে বিভিন্ন দিক আছে সাংস্কৃতিক, কিন্তু প্রত্যেকটা সংস্কৃতি গিয়ে মানব সংস্কৃতি। এটা বুঝতে হবে যে সংস্কৃতি হচ্ছে মানবের একটা বিশেষ বৈশিষ্ট্য। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কিন্তু এরকম একটা সাংস্কৃতিক বা নান্দনিক দিক কিন্তু আমরা দেখতে পাই না। যেমন আমি বললাম নাটক, শিল্পকলা, সূচিক্রিয়া বা সেলাই, এগুলো কিন্তু মানব জাতিরই বৈশিষ্ট্য, বা আঁকা, এগুলো কিন্তু অন্য প্রাণীরা করে না। সুতরাং এই যে সমালোচনামূলক চিন্তনের মাধ্যমে আমরা এটা বুঝবো যে এটা কিন্তু মানব জাতির বৈশিষ্ট্য বা বিশেষতা। সুতরাং আমরা সকল দেশের সকল সংস্কৃতিকেই গুরুত্ব দেব এবং তাদের সম্মান জানাবো। তাছাড়া এই যে যোগাযোগ, সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের সঙ্গে যোগাযোগের দক্ষতাও বাড়াতে পারি। আর সবথেকে বড় কথা, এর ফলে আমাদের মধ্যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই যে আমি এক্ষুনি বললাম যে সংস্কৃতি মানব জাতির একটা বৈশিষ্ট্য, তাহলে আমি যে মানুষ এবং আমার যে মতো আরো মানুষরা রয়েছেন, আমরা এটা আমাদের ইউনিকনেস বা আমাদের বৈশিষ্ট্য, সেই জন্য আমরা প্রত্যেকেই সম্মান পাবার যোগ্য। এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেটাই যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, সেটা যখন শিক্ষার মাধ্যমে আমরা সংস্কৃতির প্রচার বা প্রসার করি এবং সংস্কৃতিও যখন শিক্ষাকে প্রভাবিত করে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। আগে যা ছিল এখন সেটা পরিবর্তিত হয়েছে। সেই জন্য ভবিষ্যতে যে আমাদের শিক্ষার পরিকল্পনা করতে হবে, সেখানে কিন্তু বহু সংস্কৃতির পাঠ্যক্রম বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এখন তো আর আমার দেশ বলে শুধু নয়, সারা পৃথিবী আমার দেশ। সেই জন্য বহু সংস্কৃতি এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের যে ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা করতে হবে, সেখানে প্রথমেই দেখতে হবে শিক্ষার্থীর মধ্যে যেন ঔদার্য থাকে এবং তার মধ্যে যেন অন্য সংস্কৃতিকে মেনে নেওয়ার ধৈর্য থাকে।
সহিষ্ণুতা থাকে এবং সেখানে ব্যক্তিবাদ মানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া। কিভাবে? যখন আমি বিশ্ব নাগরিকত্বের কথা বলছি, তখন কিন্তু আশেপাশে আমাদের যে সমস্ত দেশ আছে, সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। কারণ আমরা যদি দেখতে পাই সংস্কৃতি কিন্তু ভৌগোলিক সীমার দ্বারা নির্ধারিত সবসময় হয় না। পাশের দেশেও কিন্তু ছড়িয়ে পড়ে। এমন অনেক দেশ আছে, পাশাপাশি যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় সাংস্কৃতিকভাবে খুব কাছাকাছি। তাহলে এই যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন, মিথস্ক্রিয়া এবং পারস্পরিক একটা সুন্দর যোগাযোগ স্থাপন, সাংস্কৃতিক বিনিময়, সেটা কিন্তু আমাদের জীবনকে উন্নত করে তোলে। এবং এইটা জানার জন্যে বহু সাংস্কৃতিক পাঠ্যক্রমকে বাস্তবায়ন করাটা খুব জরুরি, যাতে শিক্ষার্থীরা যেমন তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে গর্ব করবে, সেরমভাবে তারা অন্যের সংস্কৃতির প্রতিও উদার হবে এবং তারা এই সংস্কৃতির বৈচিত্র্যকে নিজেদের মধ্যে লালন পালন করবে। শিক্ষার্থীরা এই বৈচিত্র্য গ্রহণ করার প্রয়োজনীয়তা বুঝবে এবং তখন তারা ভবিষ্যতের জন্য যে তাদের ক্ষুদ্র জাতিগত মনোভাব ছেড়ে আরও বড়ভাবে বিভিন্ন যে সমস্যাগুলি, পৃথিবীর যে সমস্যাগুলি রয়েছে, সেগুলোকে মানবজাতি হিসেবে তার দূরীকরণের প্রচেষ্টায় সক্ষম হবে। আজকের আলোচনার পাঠে আমরা কয়েকটি প্রশ্ন নেব। প্রথম প্রশ্ন আজকে আছে, বিশ্ব নাগরিকত্বের জাগরণে শিক্ষা ও সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। তাহলে কি হবে? বিশ্ব নাগরিকত্বের জন্য আমরা কি করব? প্রথমেই আমাদের যেটা করতে হবে যে আমরা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানব, তাদেরকে গুরুত্ব দেব, তাদেরকে সম্মান জানাবো। তার প্রধান কারণ কিভাবে করা সম্ভব? যে আমাদের আন্তঃসাংস্কৃতিক পাঠ্যক্রম, যেখানে সহমর্মিতা বোধ জেগে উঠবে, আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। এর পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মধ্যে কিভাবে সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলা সম্ভব? শিক্ষার্থীকে কি মনে হয়? হ্যাঁ, আমরা শিক্ষার্থীকে কি করতে পারি? এখানে অ্যাক্টিভ ভাবে বা সক্রিয়ভাবে অংশগ্রহণে সাহায্য করতে পারি। কি করতে পারি? শ্রেণীকক্ষে বিভিন্ন কোনো একটা ধরো প্রজাতন্ত্র দিবসে, তখন তাদের বিভিন্ন পোশাক আশাক পরিয়ে আমরা গো অ্যাজ ইউ লাইক ইট করতে পারি। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বা বিভিন্ন রাজ্যের পোশাকের যে বৈচিত্র্য, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেই সম্পর্কে তাদের একটা ধারণা জন্মাবে। আজকে শেষ প্রশ্ন, সমাজের সঙ্গে শ্রেণীকক্ষের মেলবন্ধন কিভাবে ঘটানো সম্ভব? সমাজের সঙ্গে শ্রেণীকক্ষের মেলবন্ধন ঘটানোর জন্য আমাদের কিছু গঠনমূলক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষাক্ষেত্রের যে অভিজ্ঞতা তারা মেলাতে পারে। সামাজিক আদান প্রদান আরও বাড়াতে হবে। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে যতটা সম্ভব তাদেরকে নিয়ে যাওয়া, যাতে করে তারা শ্রেণীতে যে বৈচিত্র্য পড়ানো হচ্ছে তার একটা বাস্তবিক ধারণা গ্রহণ করতে পারে। আশা করি আজকে যেটা আমাদের বিষয়বস্তু ছিল সেটা সকলেই বুঝতে পেরেছ। আমাদের যেটা বিষয়বস্তু ছিল বহুসাংস্কৃতিক শিক্ষা, এবং শিক্ষা যে আমাদের সংস্কৃতিকে প্রভাবিত করে, সেটার জন্য আমাদের কিন্তু শিখন কৌশল, পাঠ্যক্রম সবই পরিবর্তিত হয়। এটি বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ থেকে বিভিন্ন শিক্ষার্থী আসে, তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এইভাবে শিক্ষাদান করতে হবে। এবং আমরা কি দেখব? শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমের যোগাযোগের মাধ্যমে তাদের নিজস্ব বুদ্ধিকে ত্বরান্বিত করবে এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তারা মানিয়ে নিতে পারবে এবং যুগের যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ডিমান্ড বা দাবি, সেটা তারা পূরণে সক্ষম হবে। আজকের পাঠের থেকে আমরা বুঝতে পারলাম যে শিক্ষার্থীরা বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্র থেকে বিদ্যালয়ে আসে, সেরকম শিক্ষকরাও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য থেকে বিদ্যালয়ে আসেন। সুতরাং বিদ্যালয় বা শিক্ষার মাধ্যমে আমরা এই সামাজিক বৈচিত্র্যকে গ্রহণ করব এবং শিক্ষার্থীকে
ভবিষ্যৎ জীবনে বিশ্ব নাগরিক হওয়ার জন্য যে বৈচিত্র্যময় সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ আছে তার সাথে মানিয়ে চলার জন্য শিক্ষাদান অত্যন্ত জরুরি। ধন্যবাদ।